জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজধানীর সদরঘাটে এই প্রতিষ্ঠানটি শুরু হয়েছিল 1858 সালে। তখন এটি বিদ্যালয় ছিল। প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায় 2005 সালে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 23,000 আর শিক্ষক আছেন 1,000-এরও বেশি। অথচ এই বিশ্ববিদ্যালয়ে কারোরই আবাসিক ব্যবস্থা নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেটার শূন্য আবাসন ব্যবস্থা, অর্থাৎ এটার ছাত্র, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা কারো থাকার কোনো ব্যবস্থা নেই। একজন পিয়ন থেকে আরম্ভ করে উপাচার্য পর্যন্ত কারোই থাকার ব্যবস্থা নেই। এরকম বিশ্ববিদ্যালয় পৃথিবীতে কম আছে। তো এটা একটা বিচিত্র ধরনের অভিজ্ঞতা আমাদের। বিচিত্র অভিজ্ঞতাই বটে। আবাসিক হল কিংবা থাকার কোনো ব্যবস্থা না থাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের প্রতিদিনই আসতে হয় বাসাবাড়ি থেকে। পরিসংখ্যান বলছে বিশ্ববিদ্যালয়টির 20% শিক্ষার্থীরা থাকেন আশপাশের এলাকায়। বাকিরা আসেন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে। কেউ আসেন গাজীপুর, সাভার, কেউ নারায়ণগঞ্জ, কেউ বা নরসিংদী থেকেও। সেই বিশ্ববিদ্যালয়ের 100% শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকে। অনেক দূর দূরান্ত থেকে, নরসিংদী থেকে আসে এবং বিভিন্ন জায়গায়, উত্তরা, মিরপুর, বিভিন্ন জায়গা থেকে আসে, গাজীপুর। এই জন্য আমাদের নতুন স্টুডেন্ট ঢোকার পর থেকে এমন অবস্থা বাসের যে শিক্ষার্থীরা বাসে অন্তত ঝুলেও আসতে পারে না। বিশ্ববিদ্যালয়ের এই চত্বরটির নাম মাসুক স্মৃতি চত্বর। হিসাব বিজ্ঞান বিভাগের 9ম ব্যাচের ছাত্র ছিলেন মাসুক খান। নিজ বাড়ি সাভার থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পথেই মারা গিয়েছিলেন তিনি। ঘটনাটি ঘটেছিল 2015 সালের 24 নভেম্বর। কি হয়েছিল সেদিন? এক বড় ভাই মাসুক ভাই সে বাস থেকে পড়ে যায় মারা গেছে। মানে সে বাসে যেহেতু অনেক ভিড় ছিল, তো সে ওখানে কন্ট্রোল করতে পারেনি, ধাক্কা খেয়ে পড়ে গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসের দৃশ্যগুলো এখনো পুরনো। গাদাগাদি করে মৃত্যুর ঝুঁকি নিয়ে এখনো বাসে চড়ে গন্তব্যে পৌঁছায় শিক্ষার্থীরা। গত কয়েকদিন আগে আমরা লোকালেও আসছি এবং আমার মতো অনেক শিক্ষার্থী বাসে জায়গা না পেয়ে শিক্ষার্থীরা লোকাল বাসে চলে আসছে। ছাত্রীদের অবস্থা আরো ভয়াবহ। স্টুডেন্ট যারা, তাদের তো একটা জীবনের দাম বলে কেউ কিছু কথা আছে। বাবা মা তো আমার এমনি পাঠায় নাই। আমাদের যাতে একটু জীবনের নিরাপত্তা যাতে থাকে, সেই হিসাবে আমরা যাতে বসতে না পারি, অ্যাটলিস্ট দাঁড়ায় ঢুকতে পারি যাতে। বাসে ওঠার সমস্যা তো আছেই। যারা উঠতে পারেন তারাও চলেন জীবনের ঝুঁকি নিয়ে। গত বছর আমাদের লাস্টের দিকে হচ্ছে এই পুলিশ হেডকোয়ার্টারের সামনে জাস্ট স্পিড ব্রেকারটা ক্রস করতে গেলে পেছনে তো সবসময় একটা জাম্প হয়, আর সামনে থেকে আমি এখান থেকে বসেছিলাম বাম সাইডের যে সামনের চাকাটা এটা খুলে গেল। জি, তো এখানে আপনি চিন্তা করেন চলন্ত অবস্থায় যদি একটা বাসের চাকা খুলে যায় তাহলে সেটা কি ধরনের রিস্কে থাকে। এমন ঝুঁকিতে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা, আবারও ঝরে যেতে পারে কোনো মেধাবী শিক্ষার্থীর প্রাণ। এটা দৃশ্যত স্পষ্ট যে নিরাপদ সড়ক আন্দোলনের পরেও সড়কে শৃঙ্খলা ফেরাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। কিন্তু প্রশ্ন হলো, কেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বাস এমন ঝুঁকি নিয়ে চলাচল করছে? কেন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে বিআরটিসির বাস ভাড়া নিয়ে শিক্ষার্থী আনা নেয়া করতে হয়? কেন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরঙ্কুশ পরিবহন ব্যবস্থাপনা নেই? আমরা এবার 3টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপনা নিয়ে অনুসন্ধানে নেমেছি, দেখার এবং খোঁজার চেষ্টা করেছি সমস্যাটা কোথায়। আমরা আবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে জগন্নাথে মোট 16টি রুট ধরে শিক্ষার্থীদের আনা নেয়া করা হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস আছে মাত্র 4টি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি থেকে ভাড়া নিয়ে চলছে আরও 12টি বাস। শিক্ষক কর্মকর্তারা 5টি বড় বাস, 4টি মিনি বাস ও 3টি মাইক্রোবাসে বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া করেন।
পরিবহন সংকট দেখে একটি বেসরকারি প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দুটি বাস উপহার দেয়। বাস দুটি দেয়া হয়েছিল শিক্ষার্থীদের যাতায়াতের জন্যে। শিক্ষার্থীদের অভিযোগ, নতুন দুটি বাস নিয়ে নেয় শিক্ষকরা। বিনিময়ে শিক্ষার্থীদের দেয়া হয় লক্কর ঝক্কর মার্কা দুটি পুরনো বাস। পরিবহন পুলের তথ্য বলছে 2018-19 অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন খাতে বরাদ্দ ছিল 6,92,00,000 টাকা। এর মধ্যে অধিকাল ভাতা 36 লাখ, নিবন্ধন ফি 10 লাখ, যানবাহন ভাড়া 2,44,00,000, পেট্রোল, অয়েল ও লুব্রিকেন্টে 60 লাখ, গ্যাস ও জ্বালানিতে 39 লাখ, যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণে 50 লাখ, বিমা 3 লাখ এবং মোটর যান ক্রয় বাবদ রাখা আছে 2,50,00,000 টাকা। এবার আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে ঘুরে আসতে চাই, দেখতে চাই বাস রক্ষণাবেক্ষণ কেমন চলছে। এখানে নতুন 3টি বাস নজরে এলো, কিন্তু বাস 3টি এখনো রাস্তায় নামানো হয়নি। বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা এলাকা। দূর থেকে একটি জরাজীর্ণ বাস নজরে এলো। কাছে গিয়ে দেখা গেল বাসটি ব্যবহারের উপযোগী নয়। ইঞ্জিন নেই, নাট বল্টু খোলা, ফেলে রাখা হয়েছে পরিত্যক্ত অবস্থায়। রেজিস্ট্রার ভবনের পেছনে আরও একটি বাস এভাবে পড়ে থাকতে দেখা গেল। এই বাসটির অবস্থা সেই কাঁঠাল তলায় পড়ে থাকা বাসের মতোই। এই বাসগুলোর ন্যূনতম বাজার মূল্য 33 লাখ টাকা। এত টাকার বাস এভাবে পড়ে আছে কেন? তো একটা চাইনিজ বাস, এটা মেরামত যোগ্য না। এটা মেরামত করতে যেই পরিমাণ টাকা লাগবে হিসাব করে দেখা গেছে প্রায় কাছাকাছি টাকা দিয়ে আর কিছু টাকা দিলে নতুন বাসই কেনা যায়। এছাড়া আমাদের নিজস্ব যে পরিবহন পুলে যে আলাদা ওয়ার্কশপ থাকে, মেকানিক্স থাকে, এগুলো এই বিশ্ববিদ্যালয়ের নাই। এগুলো বাইরের উপর নির্ভর করতে হয় এবং এগুলো সরকারি সংস্থা, সেই সরকারি সংস্থার মাধ্যমে করতে গেলে সরকারি যে প্রসেসগুলো সেগুলো অনুসরণ করতে হয়, যার কারণে মাঝে মধ্যে দুই একটা এরকম থাকে। এ যেন সরকারি ফাইলে লাল ফিতার দৌরাত্ম্য। একটা সিদ্ধান্ত নিতেই পেরিয়ে যায় মাসের পর মাস, কখনো বা বছরের পর বছর। আর যখন সিদ্ধান্ত আসে তখন দেখা যায় সবকিছু নাগালের বাইরে। সে যাই হোক, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য বলছিলেন বাসগুলোকে মেরামত করতে যে পরিমাণ খরচ হবে আর কিছু টাকা ভর্তুকি দিলেই নতুন বাস নামানো সম্ভব। তাহলে প্রশ্ন হলো, সেই বাসগুলো কেনা হয়েছিলই বা কেন? এবার আমরা যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তবে একটা বিরতির পর। সম্পূর্ণ অনাবাসিক বিশ্ববিদ্যালয় হয়েও জগন্নাথে যে পরিমাণ বাস চলাচল করে তার থেকে কয়েক গুণ বেশি বাস চলাচল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপরেও আছে নানান ধরনের সংকট, আছে দুর্নীতি আর অনিয়মের অভিযোগ। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস মানেই লাল রঙের বাস। দেখা দরকার সেগুলো কিভাবে কেমন করে চলাচল করছে। তাহলে এবার যাওয়া যাক প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়। রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় জন্মলগ্ন থেকে শিক্ষা, গবেষণা ও জাতীয়ভাবে অবদানের ক্ষেত্রে নিজের অবস্থান প্রথম স্থানেই ধরে রেখেছে। দেশের বহু জ্ঞানীগুণী, পণ্ডিত, শিল্পী, সাহিত্যিক ও রাজনীতিবিদের জন্ম এই বিশ্ববিদ্যালয় থেকেই। এছাড়া এদেশের স্বাধীনতার ইতিহাস, ভাষা আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ দেশের সব ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে বিশ্ববিদ্যালয়টি। বর্তমানে এর শিক্ষার্থীর সংখ্যা 37,000।
শিক্ষকের সংখ্যা প্রায় 2000 আর কর্মকর্তা কর্মচারীর সংখ্যা 3000-এর বেশি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল না থাকলেও শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে 24টি আবাসিক হল। এই 24টি হলে মোট শিক্ষার্থীর 30 ভাগ থাকতে পারেন। বাকি 70 ভাগের মধ্যে 20 ভাগ শিক্ষার্থী থাকেন বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায়। বাকি 50 ভাগ অর্থাৎ প্রায় 18,000 শিক্ষার্থীকে প্রতিদিন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস মানেই লাল বাস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চেয়ে কয়েক গুণ বেশি বাস আছে এই বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের তথ্য বলছে প্রতিদিন 22টি রুটে শিক্ষার্থীদের বাস চলে 63টি। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস আছে মাত্র 16টি। বাকি 47টি বাস ভাড়া নেওয়া হয়েছে বিআরটিসি থেকে। এছাড়াও শিক্ষক কর্মকর্তারা চলেন 14টি মিনি বাস এবং 10টি মাইক্রোবাসে। ভাড়া করা 47টি বাস চলে বিআরটিসির তত্ত্বাবধায়নে। এজন্যে 2016-17 অর্থ বছরে ভাড়া গুনতে হয়েছে 8 কোটি টাকারও বেশি। আর শিক্ষার্থীদের 16টি এবং শিক্ষক কর্মকর্তাদের 14টি মিনিবাস পরিচালনায় নিয়োজিত আছেন 90 জন কর্মকর্তা কর্মচারী। এই 90 জনের পেছনে বিশ্ববিদ্যালয় বছরে খরচ করে প্রায় 3 কোটি টাকা। এছাড়াও বিশেষ ভাতা হিসেবে খরচ করা হয় 48 লাখ টাকার মতো। এবার একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল দেখে আসতে চাই। বিশ্ববিদ্যালয়ের স্টোর রুমটি প্রায় 40 বছর পুরনো। নষ্ট হয়ে যাওয়া বাসগুলো মেরামত করা হয় এখানে। বিশ্ববিদ্যালয়ের 39 বছরের পুরনো হীন বাসগুলো এখনো চলছে। কিন্তু কয়েক বছর আগে কেনা চাইনিজ বাসগুলো নাকি দ্রুতই নষ্ট হয়ে যায়। এ ব্যাপারে অবশ্য কোনো কর্মকর্তা কিংবা কর্মচারী ক্যামেরায় কথা বলতে রাজি হননি। তবে বিশ্ববিদ্যালয়ের 2018-19 অর্থ বছরে পরিবহন খাতে খরচ হয় 16,52,78,000 টাকা। এর মধ্যে গ্যাস জ্বালানিতে খরচ হয় 2,10 লাখ, পেট্রোল, অয়েল, লুব্রিকেন্টে 34 লাখ, বিমার কিস্তিতে 20 লাখ, আপ্যায়নে 20,000, বাস ভাড়ায় 10 কোটি, আনুষাঙ্গিকে 4,10,000, মেরামতে 50 লাখ, ব্যাটারি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামে 7,50,000, খুচরা যন্ত্রাংশ ও অন্যান্য সরঞ্জামে 25 লাখ এবং সিএনজিতে রূপান্তর বাবদ খরচ হয় আরও 4 লাখ টাকা। এবার দেখা যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এত টাকা খরচ করার পর শিক্ষার্থীরা পরিবহন সেবা কেমন পাচ্ছেন। সংকট আছে। আমার মনে হয় যে প্রত্যেকটা রুটে মিনিমাম আরও 2-1টা বাস বাড়ানো উচিত। রুটে যাওয়া ক্ষেত্রে অতিরিক্ত চাপ বেশি স্টুডেন্টের, তো এটা আমাদের রিস্ক একটা বিষয়। কারণ দেখা গেছে যতটুকু বহন ক্ষমতা তাতে বেশি বহন করতে হচ্ছে। কথা হলো বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীর সাথেও। অনেক সময় ওভারলোডের কারণে আমাদেরও ডিস্টার্ব হয়, তো সেই বিষয়ে চিন্তা করলে সব কটা রোডে যাতে নির্বিঘ্নে ছাত্রছাত্রীরা আসা যাওয়া করতে পারে সেই পরিবহন ব্যবস্থা আরও বাড়ানো প্রয়োজন, আরও বাস বাড়ানো প্রয়োজন। দেখা যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বিষয়ে কথা বলেন কিনা। বসতে হবে, বসে স্যারকে বলতে হবে, বসে একটা কার্ড পাঠাতে হবে। ব্যক্তিগত সহকারী জানালেন উপাচার্য ক্যামেরায় কথা বলবেন না। আর কদিন পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন।
সেই নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাব্যস্ত। সে কারণেই নাকি তিনি এই মুহূর্তে গণমাধ্যমের সামনে কোনো কথা বলতে পারবেন না। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সময় খরচ না করে আমরা এবার যেতে চাই দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়, যেটি ঢাকা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। ঢাকা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে সাভারে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয়। 1970 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্যই হল যতজনের আবাসন ব্যবস্থা আছে ঠিক ততজন শিক্ষার্থীকেই এখানে ভর্তি করানো হয়। কিন্তু দিনকে দিন হারাচ্ছে এর আসল বৈশিষ্ট্য। আবাসিক ছাড়াও অনাবাসিক শিক্ষার্থীর সংখ্যাও এখানে কম নয়। বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 16,000-এর ওপর, আর শিক্ষকের সংখ্যা 2,000-এর মতো। শিক্ষকদের যেমন আবাসন ব্যবস্থা আছে, তেমনি সব শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থাও থাকার কথা, কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের 8টি এবং ছাত্রদের 8টি হলে থাকতে পারছে 8,000-এর মতো শিক্ষার্থী। বাকি 8,000 শিক্ষার্থীদের মধ্যে কেউ বিশ্ববিদ্যালয়ের গণরুমে, কেউ সাভারে, আবার কেউ বা রাজধানী ঢাকায়। তারপরেও প্রতিষ্ঠার শুরু থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাস ছিল সবুজ রঙের। সেই ঐতিহ্যবাহী সবুজ বাস এখন অনেকটাই বিলুপ্তির পথে। আমাদের যেহেতু সবুজ বাসটা হচ্ছে আলাদা একটা আইডেন্টিটি, সো আমি মনে করি যে লাল বাসটা স্কিপ করে আমাদের সবুজ বাসটা আরেকটু বেশি বাড়ানো উচিত। অর্থাৎ দিনকে দিন কমে যাচ্ছে সবুজ রঙের বাস, যে রং বিশ্ববিদ্যালয়টির ঐতিহ্য। ইতিহাস আর ঐতিহ্যের দিকে না তাকিয়ে কর্তৃপক্ষ এখন নজর দিচ্ছে ভাড়া বাসের দিকে। এতে নাকি একটি গোষ্ঠীর পকেট ভারী হতে সুবিধা হয়, নাকি আবার বাজেট ঘাটতির কারণে কেনা যাচ্ছে না নিজস্ব বাস, যেটি রং ঐতিহ্যগতভাবে সবুজ। ফিরছি আরও একটা বিরতির পর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ আবাসিক হয়েও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তুলনায় বাসের সংখ্যার দিক থেকে অনেক এগিয়ে। তার উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে 4টি করে মোট 8টি বাস কম মূল্যে ভাড়া দেয় বিআরটিসি। নিজস্ব বাসের পাশাপাশি বিআরটিসি থেকে এসব বাস কম মূল্যে ভাড়া নিয়েও সংকট কাটিয়ে উঠতে পারেনি কর্তৃপক্ষরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা। যারা ঢাকায় যান তারা এখান থেকেই বাসে ওঠেন। এই বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা কেমন? যদি বৃষ্টির দিন হয় তাহলে বাস ঠেলে উঠাতে হয়, অনেক সময় বাস থেকে নেমে স্টুডেন্টরাই ঠেলে, এবং বাস নষ্ট হয়ে গেলে তখন রাস্তায় দাঁড়িয়ে এতজন মানুষ, অনেক রাত হয়ে গেলে আবার ঝামেলা হয়। লোকাল বাসেও যাওয়া যায়, তখন অপেক্ষা করতে হয় যে ইউনিভার্সিটি থেকে যদি বাস পাঠানো হয়। সো এইরকম ভোগান্তিতে আমাদের পড়তে হয়। যে বাসগুলোতে চড়ে শিক্ষার্থীরা ঢাকায় যাচ্ছিলেন, শেষ পর্যন্ত একটি বাস আর গন্তব্যে পৌঁছতে পারেনি, সাভারেই নষ্ট হয়ে যায়। আরও একদিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর এলাকা। বেশ কয়েকজন শিক্ষার্থী আড্ডা দিচ্ছেন। তাদের কাছ থেকেও জানা যাক বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা কেমন। আমাদের ওল্ডের বাসগুলো বেশি, সো আমার কাছে আমাদের নতুন বাসগুলো দরকার, সংখ্যাগুলো বাড়ানো। যেমন আমি চাই আমাদের বাসেস কিন্তু অনেক স্লো হয়ে যায় অন্যান্য বাসের চেয়ে, তো টাইমের একটা ব্যাপার আছে। দেন সামটাইমস এমন হয় যে মাঝ রাস্তায় হচ্ছে আমাদের বাসগুলো স্টপ হয়ে যায়, ইঞ্জিনের প্রবলেম হয়ে যায়। এবার জানা যাক
সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হবার পরেও এই প্রতিষ্ঠানে বাসের সংখ্যা কত? অনুসন্ধানে জানা যায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস আছে মাত্র 21টি। বিআরটিসি থেকে ভাড়ায় চলে 12টি বাস। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠান থেকে ভাড়া নেওয়া হয় আরও 2টি বাস। বিশ্ববিদ্যালয়ের 20 মাইল এলাকা। এখানে বেশ কিছু পুরনো বাস পড়ে থাকতে দেখা গেল। দেখা গেল জরাজীর্ণ বিআরটিসির 5টি বাস। বিআরটিসির এই 5টির মধ্যে 4টি বাস নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিআরটিসির মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়। সেই দ্বন্দ্বটা শুরু হয় আরও 5 বছর আগে। আর এই 5 বছরে এভাবেই নষ্ট হয়ে পড়ে আছে সরকারের কোটি কোটি টাকার সম্পদ। এসব তথ্য কি জানেন শিক্ষার্থীরা? আমি অনেক বাস দেখেছি পড়ে আছে, নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টিতে, হ্যাঁ মানে লাইক জং ধরে যাচ্ছে। তখন মনে হয় যে এটা কেন এইভাবে হচ্ছে, কেন আমরা ইউজ করছি না, বা আমাদের প্রশাসন কেন ইউজ করছে না, আমাদের জন্য না হোক অন্য কাজে কেন ইউজ হচ্ছে না। তো এটা ফিল হয়, বাট ওইভাবে আসলে বলা হয়নি কোনোদিন। দেখা যাচ্ছে প্রশাসন আমাদেরকে একটা সাপোর্ট দিচ্ছে, সেটা হয়তো আমরা সরকারের বিভিন্ন দায়বদ্ধতার কারণে পাচ্ছি না, অথবা সরকার একটা জায়গায় উপহার দিচ্ছে সেটা প্রশাসনিক কোনো সমস্যার কারণে পাচ্ছি না। তো এই বিষয়টা আমার মনে হয় যে প্রশাসন এবং সরকার একটা সমন্বয় দরকার। সমন্বয়ের অভাব বলেই তো ধ্বংস হচ্ছে সরকারের কোটি টাকার সম্পদ। বিআরটিসির দাবি প্রধানমন্ত্রীর সৌজন্যে 4টি বাস কম মূল্যে ভাড়া দেওয়া হয়েছিল। পক্ষান্তরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এই 4টি বাস বিনামূল্যে। ফলে ভাড়া না দেয়ায় এই 4টি বাসকে আর নিচ্ছে না বিআরটিসি। অন্যদিকে এগুলোকে ঠিকও করছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে দুপক্ষের দ্বন্দ্বে 5 বছর ধরে পড়ে আছে 4টি বাস। এবার আমরা দুপক্ষের মুখোমুখি হতে চাই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন। বিআরটিসির সেই 4টি বাস নিয়ে কথা বলতে চাই উপাচার্যের সাথে, কিন্তু আগে থেকে যোগাযোগ না করে আসায় তিনি আমাদের সাথে কথা বলতে রাজি হলেন না। আবারও উপাচার্য ভবনে টিম 360 ডিগ্রি। উপাচার্যের একান্ত সহকারীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে আসা হয়। একটু অপেক্ষা করতে বললেন তিনি। দীর্ঘ 3 ঘন্টা পরেও যখন উপাচার্যের সাথে দেখা করার কোনো আলামত পাওয়া যাচ্ছে না, তখন একটা চিরকুট লিখে ভেতরে পাঠানো হয়। উপাচার্যের সহকারী হয়তো আমাদের ভেতরে ঢুকতে বলবেন, কিন্তু না, তিনি আমাদের হতাশ করলেন। কি বলছে? পরের কথা কিছু বলেনি, এখন দিতে পারবো না। আর যদি এই সংক্রান্ত জানতে চায় তাহলে পরিবহন প্রশাসকের কাছে যাচ্ছে। তার মানে উপাচার্য নাকি কোনো কথাই বলবেন না। আর এ বিষয় নিয়ে আমরা যেন রেজিস্ট্রারের সাথে দেখা করি। এবার আমরা হাজির হই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজের দপ্তরে। আমাদের সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়েরই একজন সংবাদকর্মী। তাকে দেখেই তিনি উত্তেজিত হয়ে গেলেন। তুমি একজন সাংবাদিক আমাদের ইউনিভার্সিটির, তাই না? তোমরাই কিন্তু এই শুটিং, এই বিভিন্ন ইসে আসা, ক্যাম্পাসে আসা, এগুলো নিয়ে তোমরাই সোচ্চার। আমাদের সঙ্গে সবসময় বলো যে কেন আমরা এগুলো পারছি। তাহলে তুমি কি অথরিটিকে জানায় এই কাজটা করছো? যেটাই হোক, একটা দৃশ্যায়ন একটা জিনিসের দৃশ্যায়ন করা হয়েছে। তো এটা করার আগে তুমি কি ইউনিভার্সিটির অথরিটির পারমিশন নিছো? পরে উপাচার্যের কথার সূত্র ধরে তাকে অনুরোধ করা হয় কিছু বলার জন্যে। এতে বক্তব্য দিতে তিনি রাজিও হন। আমরা তার কাছে জানতে চাই বিশ্ববিদ্যালয়ের সেই 4টি বাসের এমন করুণ দশা কেন।
এটা আমাদেরকে উপহার হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন। সেই থেকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মনে করেছে এটা ভাড়ামুক্ত, কিন্তু বিআরটিসি এটার জন্য ভাড়া ধার্য করেছেন। ধার্য করে তারা চিঠি দিয়েছেন। যখন চিঠি দিয়েছেন, এটা একটা বিশাল অঙ্ক। বিশ্ববিদ্যালয়ে তো এমনিতেই ঘাটতি বাজেটের চলে, সেই বিশাল অঙ্কটা বিশ্ববিদ্যালয়ের পক্ষে বহন করা সম্ভব না। সেই কথাটা জানিয়েও বিআরটিসিকে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু তারা সে ব্যাপারে কোনো কথা আমাদের কিছু না জানিয়ে আবার পরবর্তীতে আবারও বিল পরিশোধের জন্য আবার একটা চিঠি দিয়েছে। আমাদের কি চিঠির কোনো কপি দেওয়া যাবে কিনা যে এই সংক্রান্ত বিষয়ে? চিঠি এই মুহূর্তে দেওয়া সম্ভব না। তার মানে তিনি আমাদের চিঠি দেবেন না। এছাড়া পরিবহন সেক্টরের আরও কিছু তথ্য চাওয়া হয় তার কাছে, কিন্তু তিনি কোনো কিছুই দিতে রাজি হলেন না। একদিন পর এবার আমরা তথ্য অধিকার আইনে পরিবহন সেক্টরের বেশ কিছু তথ্য চাই। আইন অনুযায়ী 20 কার্যদিবসের মধ্যে তথ্য দেবার কথা, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তথ্য দেয়া থেকে বিরত থাকে। তথ্য না পেয়ে একটু ঝামেলাতেই পড়তে হয় আমাদের, কারণ বিআরটিসির কে চিঠি দিয়েছেন, কবে দিয়েছেন, কোনো কিছুই আমাদের হাতে ছিল না। এবার একটি মোবাইল ফোন নম্বর খুঁজে পায় টিম 360 ডিগ্রি। জানা গেল এই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। তিনি বিআরটিসি মিরপুর বাস ডিপোর ব্যবস্থাপক। ভেতরে কেউ কথা বলতে চাইলেন না, এমনকি কোনো ছবিও নিতে দেয়া হলো না। আমাদের যেতে বলা হলো মতিঝিলের প্রধান কার্যালয়ে। বিআরটিসির প্রধান কার্যালয়ে টিম 360 ডিগ্রি। দেখা হলো ডেপুটি জেনারেল ম্যানেজার আলমাস আলীর সাথে। প্রশ্ন ছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাসগুলো কি প্রধানমন্ত্রীর উপহার ছিল? 4টা গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আর 4টা গাড়ি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে স্বল্প ভাড়ায় প্রদান করেছেন। আমরা সেইভাবেই দিয়েছি। তো সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এই গাড়ির অনুকূলে বিআরটিসিকে একটা নির্দিষ্ট হারে, স্বল্প পরিমাণ একটা নির্দিষ্ট হারে রেভিনিউ তারা প্রতিনিয়ত মাসিক ভিত্তিতে পরিশোধ করে আসছে। কিন্তু দুর্ভাগ্যজনক যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই খাতে এই পর্যন্ত বিআরটিসিকে কোনো রেভিনিউ প্রদান করেনি। আমরা বিআরটিসির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, পত্র দিয়েছি ভাড়া পরিশোধের জন্য, তো এই পর্যন্ত পরিশোধ তারা করেননি। বললেন যে আপনারা অনুদানের বাসের বাইরে 8টা বাস 2টা বিশ্ববিদ্যালয়কে দিয়েছে, এর মধ্যে জাহাঙ্গীরনগর বলছে যে তারা সেই 4টা বাস চালাতে পারেনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন যে এই গাড়িগুলি অপারেট করতে তাদের যান্ত্রিক সমস্যা হয়েছে, কিন্তু প্রথম অবস্থায় কিন্তু এইগুলি বিআরটিসিরা তারা অবহিত করেনি। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় একই প্রক্রিয়ায় গাড়ি নিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জনবল দিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় বাসগুলি পরিচালনা করতেছে, বিআরটিসিকে ভাড়া দিচ্ছে। ঠিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি মেরামতে যদি কোনো দক্ষতার ঘাটতি থাকতো, সেক্ষেত্রে বিআরটিসির সহযোগিতা ছিল, অবশ্যই বিআরটিসির সহযোগিতা পেত। তার মানে উপহার আর সৌজন্যের মানে বুঝতে পারেননি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় করলেও ভাড়া পরিশোধ করেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আর এই দ্বন্দ্বে, অবহেলা, অযত্নে ধ্বংস হচ্ছে কোটি কোটি টাকার সরকারের সম্পদ। দেশের সব বিশ্ববিদ্যালয় দেখভালের দায়িত্ব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। অনুসন্ধানে বেরিয়ে আসে 3টি বিশ্ববিদ্যালয়ের 16টি বাস ধ্বংসের পথে। এ বিষয়গুলো মনিটরিং করার
দায়িত্বটা কার? পরিবহন খাতের যে অর্থ দেওয়া হয় সেখানে ট্রান্সপারেন্সির অভাব আছে, কারণ এখানে তেলের ব্যবহারের তারতম্য ঘটতে পারে, সেখানে একটা কি বলে যে চুরি হওয়ার সম্ভাবনা আছে। তারপরে মাইলেজ দেখানোর সেখানে ঘাটতি হতে পারে, সেখানে সে সমস্যা থাকে। তো এখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মনিটরিং করার তেমন খুব বেশি কিছু নাই। হ্যাঁ, মনিটরিং করতে হলে ওই ইউনিভার্সিটিগুলোকেই করতে হবে। তার মানে এগুলো দেখভাল করার দায়িত্ব বিশ্ববিদ্যালয়েরই। মঞ্জুরি কমিশনের প্রধান বলছেন বিশ্ববিদ্যালয়গুলোতে বছরে একটি বাজেট দিয়ে দেয়া হয়। এই টাকা তারা কোন খাতে কিভাবে খরচ করবেন সেটা তারাই নির্ধারণ করেন। অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলো চাইলে এই টাকায় নিজস্ব বাস কিনতে পারেন, চাইলে ভাড়া নিতে পারেন, এমনকি চাইলে উপহারও গ্রহণ করতে পারেন। কিন্তু নিজস্ব নিরঙ্কুশ পরিবহন ব্যবস্থাপনা গড়ার দিকে নজর না দিয়ে দৃষ্টিটা যখন অন্য দিকে দেয়া হয়, তখন হারাতে থাকে ঐতিহ্য, বাড়তে থাকে ঝুঁকি। কিন্তু প্রশ্ন হলো, এর দায়ভার কে নেবে? প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানাতে চাইলে স্ক্রিনে দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই। তবে মনে রাখবেন, কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।